দোস্ত তো দুইজন পুরনো লোক। অলি যিনি আসছেন, এই যে এখন জামাতে নিজেকে বলি দিলেন বা ওই জোটে বলি হইলেন, সে অলি তো এনাদেরই লোক। রান্নাঘর থেকে কারে তিনি রাজনীতি শিখে নিয়ে আসছেন, এই জাতীয় বক্তব্য। প্রেসিডেন্ট জিয়ার ঘনিষ্ঠ মানুষ ছিলেন। প্রেসিডেন্ট জিয়াই তাকে যে সোমবারে যে মন্ত্রীদের একটা ক্লাসের মতো উনি মিটিং করতেন, দুইটা মিটিং হতো, একটা হইলো ক্যাবিনেট মিটিং শুক্রবারে, আর একটা সোমবারে। এখানে শুধু মন্ত্রীরা থাকতো, গভর্নমেন্ট অফিসাররা থাকতো না। আমি ঢুকতে পারতাম পেড পেন্সিল দেওয়ার মিনিস্টার হিসেবে, হয়তো ডাকলে ঢুকতে পারতাম আর কি। ফখরুল সাহেব তো শপথ নেওয়ার আগে একটা কাজ সেরে দিয়েছেন আনুগত্যের, সেটা হলো জোড়া কবর জিয়ারত করে আসছেন। কারণ এটা যদি না করতেন, এটা না করার কারণে বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট সরে গিয়েছিলেন। আপনার মতো একজন ঝানু সাবেক আমলা এত হালকা চালে এরকম একটা পাবলিক প্রোগ্রামে আপনি জোড়া কবর ইঙ্গিত দিয়ে কথা বলাটা কি মানানসই হলো স্যার? রাজনীতি টকের মধ্যে কিছুটা হিউমারও থাকে। যেমন ওনার যেটা খোঁচা বললেন, আমি খোঁচা কেন, এটা কমপ্লিমেন্টও নিতে পারে। রাজনীতিতে দলীয় সরকার হবে, কারণ ভোটের মাধ্যমে দল জিতেছে, সরকার দলীয় হবে, এতে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রতিষ্ঠানগুলো দলীয় হবে না। আচ্ছা, প্রতিষ্ঠানগুলো নির্দলীয় থাকতে হবে। মনে করেন সিভিল সার্ভিস, এটা একটা ইনস্টিটিউশন। তো মনে করেন পাবলিক সার্ভিস কমিশন একটা ইনস্টিটিউশন। দুদক বলেন, দুদকে তো এখন বিচারপতিকে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রদান করা হয়েছে। প্রশ্ন আছে কনস্টিটিউশনে লাভজনক পদের ব্যাখ্যা টাখ্যা নিয়ে। আগে বিএনপির আগের আমলে সুলতান সাহেব বিচারপতি ছিলেন, সেটাও প্রশ্ন ছিল। তো এই দেশে তো প্রশ্ন থাকলে, সংবিধান বহির্ভূত হইলে সেগুলো টিকে না। যেমন এই যে ৭০ অনুচ্ছেদ নিয়ে একটা কথা উঠছিল, যে যদি ৭০ অনুচ্ছেদটা এখন বদলাবে বলতেছে। ৭০ অনুচ্ছেদ থাকলে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া যায় না, যাওয়া যায় না, ঠিক আছে। এটা যদি দুইভাবে তো এটা ফেলতে পারত। একটা ছিল সংসদ যেহেতু অধিবেশনে ছিল না, তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স করে এটা ব্যালটের সিক্রেট ভোটে করতে পারতেন, তাহলেও বাজাদের কোনো অসুবিধা হইতো না, মির্জা ফখরুলই হইতেন। কারণ দোস্ত তো দুইজন পুরনো লোক। অলি যিনি আসছেন, এই যে এখন জামাতে নিজেকে বলি দিলেন বা ওই জোটে বলি হইলেন, সে অলি তো এনাদেরই লোক। একই তো, প্রেসিডেন্ট জিয়ার ঘনিষ্ঠ মানুষ ছিলেন। প্রেসিডেন্ট জিয়াই তাকে যে সোমবারে যে মন্ত্রীদের একটা ক্লাসের মতো উনি মিটিং করতেন, দুইটা মিটিং হতো, একটা হইলো ক্যাবিনেট মিটিং শুক্রবারে, আর একটা সোমবারে। এখানে শুধু মন্ত্রীরা থাকতো, গভর্নমেন্ট অফিসাররা থাকতো না। আমি ঢুকতে পারতাম পেড পেন্সিল দেওয়ার মিনিস্টার হিসেবে, হয়তো ডাকলে ঢুকতে পারতাম আর কি। তো সেই সময় তো এমপি হওয়া আগে অলি সাহেব আসছে, এবং অলি সাহেবের তো একটা কথাও ছিল, অমিকাও ছিল, যে রান্নাঘর থেকে কারে তিনি রাজনীতি শিখে নিয়ে আসছেন, এই জাতীয় বক্তব্য। তারপরে নিজেকে তিনি বলি দিলেন, এদিকে চলে আসলেন। তো সিক্রেট ভোট যদি হতো অর্ডিন্যান্স করেও, তাহলে ফখরুল সাহেব তাই হতেন, কোনো অসুবিধা নাই। দুই একটা বোধ হয়তো অলির দিকে যেত। আরেকটা আবার সিক্রেট ভোট হলে হয়তো অলি আহমেদকে জামাত এনসিপির যারা ভোট দিয়েছেন, কেউ কেউ ফখরুল সাহেবকে ভোট দিতেন। ওইখান থেকে হয়তো অলি আহমেদ শেষ পর্যন্ত ৮৮টা ভোট পেতেন না। এটা ভালো হইতো, সিক্রেট ভোট হইলে ব্যালটে ভালো হইতো। কিন্তু এখন পরের অধিবেশনে এটা বদলাবে, সেটা পরের ব্যাপার, ৫ বছর পরের ব্যাপার। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ৫ বছর পরের ব্যাপার। কারণ ফখরুল সাহেব তো শপথ নেওয়ার আগে একটা কাজ সেরে দিয়েছেন আনুগত্যের, সেটা হলো জোড়া কবর জিয়ারত করে আসছেন। কারণ এটা যদি না করতেন, এটা না করার কারণে বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট সরে গিয়েছিলেন। বদরুদ্দোজা শুধু প্রেসিডেন্ট যায় না, বদরুদ্দোজা চৌধুরী উনি পদত্যাগ করেছেন। ফখরুল সাহেব থেকে আরে ওনাকে আউট করবে সেই কথা উঠতেছে মানুষ সম্বন্ধে। উনি তো ফখরুল সাহেবের থেকে আরো বোনাফাইডি ছিলেন। কারণ প্রেসিডেন্ট জিয়া দল করার সময় জেনারেল সেক্রেটারির জন্য যেসব ক্রাইটেরিয়া বলছেন, যে এটা থাকতে হবে, ওটা থাকতে, ওটা সব মিলালে দেখা যায় ওই বদরুদ্দোজায় হয়, আর কেউ হইতে পারে না। এত গুণ আর কারণ মিলে না। সেই বদরুদ্দোজাটাকে তো শেষ পর্যন্ত খালি প্রেসিডেন্ট থেকে সরে নাই, একটু কবর টবর এগুলোর আনুগত্য সবার। যে বললেন ফখরুদ্দিন সাহেব এখন বিএনপির নন, সবাই না, উনি বিএনপিরই থাকবেন। সবার হইলে তো উনি বদরুদ্দোজা হয়ে যাবেন। আবার রেল লাইনে দৌড়াইতে হবে তো, দৌড়ের আমরা তো দুইটা দৌড় জানি, একজন হলো দৌড় সালাউদ্দিন, আর একটা হলো রেল লাইনের দৌড়। তো ফখরুদ্দিন সাহেব, ফখরুল ইসলাম আলমগীর, ফখরুল আলমগীর সাহেব ওই শপথের আগে দিয়ে
টু রিমেনিং দ্য সেফ সাইড জোড়া জিয়ারতটা করে আসছে, যে তখনও তো আমি রাষ্ট্রপতি হই নাই, এটা বলতে পারি। জোড়া জিয়ারত মানে বুঝলাম না। জোড়া কবর জিয়ারত আর কি? জোড়া কবর মানে কি? প্রেসিডেন্ট জোড়া কবর তো না, দুজনের কবর, জিয়াউর রহমানের কবর, খালেদা জিয়ার কবর, উনি বলছেন দুজনের কবর। না, এটা ঠিক জোড়া কবর বলা ঠিক হবে না। এটা আপনি আগে না, একজন ছিল, না এক্সকিউজ মি, আপনি সাবেক, এখন দুজন সাবেক প্রধান, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট। আপনি ব্যাখ্যা দেওয়ার পরে বুঝতে পারলাম আপনি বলছেন সাবেক রাষ্ট্রপতি এবং বেগম জিয়া। আমি বলি, আপনি জোড়া কবর বলতে বোঝাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আর সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সাহেবের কবর এবং বেগম জিয়া, সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রীর কবর। এটাকে জোড়া কবর বলে ইঙ্গিত দিয়ে এই শব্দটা বোধহয় আমি এক্সপান্স করা উচিত। আপনার মতো একজন, আমি বলি আপনার মতো একজন ঝানু সাবেক আমলা এত হালকা চালে এরকম একটা পাবলিক প্রোগ্রামে আপনি জোড়া কবর ইঙ্গিত দিয়ে কথা বলাটা কি মানানসই হলো স্যার? এভাবে কথা বলা যায়? একটা জিনিস আপনার টক শোতে আমি আরো ব্যথিত হয়েছি, আহত হয়েছি, কারণ আমি আপনার অনেক টক শো দেখেছি যেখানে আপনি খুবই গুরুত্বপূর্ণ মানে উপদেশ এবং পরামর্শমূলক, যেটাকে আমরা নসিহত বলি, এইভাবে কথা আপনি বলেন। তো যিনি উপদেশ দেন স্যার, তার কিন্তু আরেকটু অন্যের প্রতি শ্রদ্ধা। এটা আপনার রাজনীতি টকের মধ্যে কিছুটা হিউমারও থাকে, যেমন ওনার যেটা খোঁচা বললেন, আপনি খোঁচা কেন, এটা কমপ্লিমেন্টও নিতে পারেন। না, কমপ্লিমেন্টও না, একটু সমস্যা হয় কি, যে যখন আপনি যখন বলেন তখন লক্ষ লক্ষ মানুষ যখন দেখে না, সবাই হয়তো হিউমার হিসেবে নাও নিতে পারে, সবাই এটাকে হিউমার হিসেবে নেবে, কিভাবে সবাই এটাকে সিরিয়াসলি নেবে। কারণ এই মানুষের মধ্যে একটা শ্রদ্ধার প্রশ্ন, মর্যাদার প্রশ্ন আছে, শব্দ ব্যবহারগুলো এভাবে করলে এটা আরেকটা প্রাসঙ্গিক যেটা আসছে প্রসঙ্গ স্যার, প্রসঙ্গক্রমে এটাও বলে রাখি, বদরুদ্দোজা সাহেবের পদত্যাগকে যেভাবে এক ধরনের খুবই হালকা এবং সরস কথা হিসাবে, শুধু কবর জিয়ারতের জন্য প্রেসিডেন্ট থাকতে পারেননি হিসাবে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়, এটা ইতিহাসের খুবই বিকৃত ব্যাখ্যা। ব্যাপারটা এরকম না। রাষ্ট্রপতি যখন দায়িত্ব গ্রহণ করেন, রাষ্ট্রপতি যখন পদে বহাল থাকেন, তার সঙ্গে বিদ্যমান সংসদীয় দলের, সরকারি দলের খুবই গুরুত্বপূর্ণ একটা রসায়ন, একটা কেমিস্ট্রি থাকে। সেই কেমিস্ট্রির অনেক বিষয়ে কিন্তু পারস্পরিক আস্থার ব্যাপার আছে। সেই সব আস্থা নষ্ট যদি হয়, তাহলে কিন্তু আসলেই রাষ্ট্রপতির সাথে সরকারের সম্পর্কের পুনর্মূল্যায়নের সূত্র হিসেবে যে কোনো গুরুতর সিদ্ধান্ত আসতে পারে, যেটা বদরুদ্দোজা সাহেবের ক্ষেত্রে হয়েছে। এরকম একটা ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ, গভীরতর, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনাকে আমরা এর প্রকৃত কনটেক্সটে বা প্রেক্ষিতে স্থাপন না করে রসিয়ে খুব হালকাভাবে শুধু কবর জিয়ারত করেননি বলে বদরুদ্দোজা সাহেবের রাষ্ট্রপতি পদ থাকেনি, আমার মনে হয় এইভাবে ওভার সিম্পলিফিকেশন করে, অতি সরলীকরণ করে রাজনীতি